শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। বলেন নাম বলেন না ভাই। আমি ভুল হয়ে গেছে। হ্যাঁ বলেন নাম বলুন। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। হাইকোর্ট বলেছে। আরে আমার পা ধরবেন কেন? ভুল হয়ে গেছে। আপনি বলেন নাম বলুন। ভুল হয়ে গেছে। এটা পোশাক। ভুল হয়ে গেছে। টাকা তুলে দেন তো পুলিশগুলোকে। এই মুহূর্তের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পরবর্তী মুখ্যমন্ত্রীর একেবারে চেয়ারের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে একটু একটু করে তৃণমূল কংগ্রেস। গতদিনে কোচবিহারে শুভেন্দু অধিকারীকে যেভাবে প্রাণনাশী হামলা করা হলো তার উপর, এবং সেই ঘটনা শুভেন্দু অধিকারীকে যেন আরো কিছুটা সেই চেয়ারের দিকে, পরবর্তী বাংলার মুখ্যমন্ত্রীর দিকে তাকে একেবারেই খুব কাছে নিয়ে চলে গেল। এমনিতেই নির্বাচনী যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেখানে একের পর এক নির্বাচন কমিশনের যা যা পদক্ষেপ, আপনারা জানেন কিনা জানি না যে গতকালও পর্যন্ত নির্বাচন কমিশন 2 জন WBCS অফিসার এবং আরো 4 জন আধিকারিকের সব মিলিয়ে সম্ভবত 5 জন আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। তাদেরকে সাসপেন্ড তো করেইছেন, তাদের উপর আইনি কারবাই শুরু হয়েছে, এফআইআর পর্যন্ত লজ হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে এরা ডুপ্লিকেট ভোটার কিংবা অবৈধ ভোটারদের এন্ট্রিতে এরা সুযোগ করে দিচ্ছিলেন। ঠিক এইটাকে আটকাতে পারলে, এখনো এসআইআর প্রক্রিয়া শুরু হয়নি তা সত্ত্বেও নির্বাচন কমিশনের এই সক্রিয়তা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে বা তৃণমূল কংগ্রেসকে ভয়ে ভীত করে দিয়েছে। আগামী নির্বাচনে চেনা মাঠে তারা আর খেলতে পারবে না। আর যদি তারা পরাজিত হয় তাহলে বাংলার পরবর্তী মুখ কে, সেই প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেস স্বয়ং দিয়ে দিচ্ছে বারবার। বারুইপুর থেকে কোচবিহার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর প্রাণনাশী প্রাণঘাতী হামলা একের পর এক যে ধরনের হচ্ছে তৃণমূলের পতাকা নিয়ে, সেটা কার্যত তারা নিশ্চিত করে দিয়েছে যে বাংলায় 2026 সালের পরবর্তী মুখ্যমন্ত্রীর একমাত্র দাবিদার, একমাত্র পদপ্রার্থী তিনি আর কেউ নন, এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু স্বতঃস্ফূর্ত জনরোষ হিসাবে যে ঘটনাটাকে চালানো হচ্ছে সেটা কি আদৌ স্বতঃস্ফূর্ত জনরোষ? আমি আপনাদের সামনে আজকে প্রমাণ করব যে এটা স্বতঃস্ফূর্ত জনরোষ নয়, এটা পূর্ব পরিকল্পিত এবং একেবারে ওপরের তলা থেকে এই নির্দেশ এসেছিল সম্ভবত। কেন সম্ভবত বললাম, কেন এই কথা বললাম, একেবারে তথ্য দিয়ে আপনাদের সামনে আমি প্রমাণ করব আজকে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। আমি জানি আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে ভিডিওটি দেখে, তাও পর্ব এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে প্রথমেই শুভেন্দু অধিকারীর গাড়ির ভেতর থেকে তোলা এই ভিডিওটা আপনাদের সামনে একটু দেখাতেই হবে। যারা দেখে নিয়েছেন স্কিপ করতে পারেন। দেখুন। বা করতে দাও, করতে দাও, করতে দাও। চলো 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 চলো, পিটতে বলো, পিটতে বলো, নামতে না বলো, নামতে না বলো, নামতে না বলো, নামতে না বলো। আরে গাড়িকে যেতে বলো, তোমরা দাঁড় করেছিলে। ভালো, ঠিক আছে। দেখলেন, এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ। এবং শুভেন্দু অধিকারী কি বলেছে জানেন? আজ আমার উপরে কোচবিহারের খাগড়াবাড়ির ঠিক কোন জায়গায় হামলা চালালো তৃণমূলী সন্ত্রাসবাদীরা একটু ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে জমায়েতের পরিকল্পনাটা ঠিক কোন স্থানে করা হয়েছিল। যে ভবনটি ভিডিওতে দেখা যাচ্ছে সেটি হলো খাগড়াবাড়ি মসজিদ। ঠিক এই মসজিদের সামনেই রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের জড়ো করেছিল তৃণমূল আমার ওপর প্রাণঘাতী হামলা চালানোর জন্য। এবং তিনি যে ভিডিওটা দিয়েছেন সেখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তিনি মার্ক করে দিয়েছেন, সেখানে তার পরবর্তী সময়ে তিনি ভিডিও তুলে দেখিয়েছেন যে সেখান থেকে নওয়াজের শব্দ আসছে। এবং শুভেন্দু অধিকারীর দাবি এটা বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের কাজ।
দেখুন খুব স্বাভাবিক ব্যাপার যে মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভোট ব্যাংক তারা শুভেন্দু অধিকারীর ওপর বেজায় চোখে রয়েছে, কারণ ওই একা এক ব্যক্তি পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দেওয়ার জন্য অন্তত অনেক কাছাকাছি লড়াইটা লড়তে পারছেন, যেটা আর যে কোনো সিপিএম বলুন কংগ্রেস বলুন যাদের কাছে আমাদের সবার কাছে সমস্ত নেতাদের কাছে এক্সপেকটেশন যে তারাও এই হিন্দু মুসলিম ভুলে মানে দাগি অপরাধীকে দাগি অপরাধী বলতে পারবে, বাংলাদেশিকে বাংলাদেশি বলার সৎসাহস দেখাবে, কিংবা রোহিঙ্গাদের রোহিঙ্গা বলতে পারবে, এই কথা শুভেন্দু অধিকারী ছাড়া আর দ্বিতীয় কোনো বাংলার নেতা এতটা জোরালো ভাবে বলতে পারছে না। সেই কারণে শুভেন্দু অধিকারীর উপর এই প্রাণঘাতী হামলা। তবে এবার আমি আপনাদের সামনে জানাবো, আপনারা দেখছেন না যে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত জনরোষ। এমনিতেই জানেন যে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের নির্দেশে তিনি সেখানে গিয়েছিলেন, তার কারণ 3 বিজেপি বিধায়কের ওপর ওখানে এর আগে বিভিন্ন সময় তাদের উপর হামলা চালানো হয়েছিল, তার প্রতিবাদে কোচবিহারের এসপি কে সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তার জন্য সরকার অনুমতি দেয়নি, কলকাতা হাইকোর্ট থেকে শুভেন্দু অধিকারীকে পারমিশনটা নিয়ে আসতে হয়েছিল। এদৎ সত্ত্বেও পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলো না। এবার আপনারা বলবেন স্বতঃস্ফূর্ত জনরোষ, আমি বলবো স্বতঃস্ফূর্ত জনরোষ নয়। আমি প্রমাণ করবো আজকে আপনাদের সামনে। দেখুন প্রমাণ ছাড়া আমি কথা বলি না। আমি আপনাদের সামনে একটা তথ্য দেখাচ্ছি, দেখুন আপনারা আনন্দবাজার পত্রিকা থেকে আমি একটা তথ্য দেখাচ্ছি। আচ্ছা দেখুন তো প্রতিবেদনে কি লেখা রয়েছে। লেখা রয়েছে ধর্মতলায় মমতার হুঁশিয়ারির পরেই শুভেন্দুর অভিযানে নজর তৃণমূলের, বিজেপির মিছিলে কৌশলে ঘিরে ফেলার সিদ্ধান্ত। এবং এটা কবে লেখা হচ্ছে আপনারা দেখুন, ডেট হচ্ছে 2রা আগস্ট 2025। ঘটনাটি ঘটলো শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের ঘটনা 5ই আগস্ট। 2রা আগস্ট আনন্দবাজার পত্রিকা বলে দিয়েছে শুভেন্দুকে ঘিরে ফেলার কৌশল নিয়েছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরে ধর্মতলায়। আমি আপনাদের সামনে মনে করিয়ে দেবো ঘটনাটা কি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে আমরা যেখানে সভা করব বিজেপিকে পাল্টা সভা করতে হবে। কেন না, ধর্মতলায় যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের সভা করছিলেন সেদিন বিজেপির কোনো একটা কর্মসূচি ছিল উত্তরকন্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন এবার বিজেপি পাল্টা করব আমরা, বিজেপি যেখানে কোনো রাজনৈতিক সমাবেশ করবে আমরা সেখানে পাল্টা কর্মসূচি করব। এবং তারপরে আনন্দবাজার পত্রিকার কথা অনুযায়ী 2রা আগস্ট এই প্রতিবেদন ছাপা হয়েছে যে শুভেন্দু অধিকারীর এই যে আজকের দিনে 5ই আগস্টে শুভেন্দু অধিকারীর নর্থ বেঙ্গলের পূর্ব ঘোষিত এই কর্মসূচিকে ঘিরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অনেক আগে থেকেই। যে কথাটি সংবাদ মাধ্যমরা এড়িয়ে যাচ্ছে, তাদের সৎসাহস নেই বা তাদের কাছে তথ্য থাকলেও তারা দেখাচ্ছে না, কেন আমি বলতে পারবো না। আমি তো সেই তথ্যটি আপনাদের জন্য আমি জোগাড় করেছি। আমি শুধু তথ্য জোগাড়ই নয়, আমি আপনাদের সামনে পড়ে শোনাবো কি লেখা রয়েছে। দেখুন এটা 2রা আগস্টে আনন্দবাজার পত্রিকায় লিখছে, গত 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশের দিনই শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে ধর্মতলার মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন এরপর বিজেপির যে কোনো কর্মসূচির দিনই তৃণমূল পাল্টা কর্মসূচি নেবে। দলনেত্রীর এই হুঁশিয়ারি মেনেই কৌশলে কোচবিহারে শুভেন্দু সহ বিজেপির বিধায়কদের মিছিল ঘিরে ফেলার সিদ্ধান্ত নিল তৃণমূল। তাহলে এই সিদ্ধান্তটা কার ছিল? তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত ছিল। এটা স্বতঃস্ফূর্ত জনরোষ হতে পারে না। এরপরে কি লেখা রয়েছে দেখুন, 5ই আগস্ট, এটা 2রা আগস্টে লেখা হচ্ছে দেখুন, 5ই আগস্ট অর্থাৎ আগামী মঙ্গলবার কোচবিহারে যাবেন শুভেন্দু। স্থির রয়েছে দলের সকল বিধায়কদের নিয়ে তিনি মিছিল করে কোচবিহার পুলিশ সুপারের দপ্তরে যাবেন তিনি। ঘটনাক্রমে এই কর্মসূচি ঘোষণাও সেই উত্তরকন্যা অভিযানের সময় করেছিলেন শুভেন্দু অধিকারী। উত্তরকন্যা অভিযানের দিনই এত পুরনোতে তিনি এই কর্মসূচি ঘোষণা করেছিলেন। পুলিশ অনুমতি দেয়নি, হাইকোর্ট থেকে অনুমতি আনতে হয়েছিল। হাইকোর্ট বলেছিল শুভেন্দু অধিকারীকে নিয়ে ম্যাক্সিমাম 5 জন যেতে পারবেন দেখা করতে পুলিশ সুপারের সঙ্গে। তা সত্ত্বেও পুলিশ নিরাপত্তা দিতে পারলো না। আনন্দবাজার পত্রিকা 2 তারিখে যে খবর জানলো, পুলিশের কানে সেই খবর পৌঁছালো না যে শুভেন্দু অধিকারীর এই কনভয়কে ঘিরে ফেলার কর্মসূচি ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, এই তথ্য নাকি পুলিশের কাছে ছিল না। এবার আপনারা বুঝতে পারছেন খেলাটা কি। উদয়ন গুহ বলছেন
স্বতঃস্ফূর্ত জনরোষ, তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন স্বতঃস্ফূর্ত জনরোষ। আসলে এই স্বতঃস্ফূর্ত জনরোষই একদিন আমরা দেখেছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দল করতেন, তখন তার আর্তনাদ দেখেছিলাম। তার আর্তনাদে সাধারণ বাংলার মানুষ তাদের হৃদয় স্পর্শ করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর সিপিএম এর এই আক্রমণে মানুষ সিপিএম এর বিরুদ্ধে একত্রিত হয়েছিল একদিনে নয়, 34 বছর সময় লেগেছিল। কিন্তু আলটিমেটলি সেই সিপিএম কে ছুঁড়ে ফেলে দিয়েছিল এই পশ্চিমবঙ্গের মানুষই। তাই আপনারা মনে রাখবেন যে একজন কলেজের প্রিন্সিপাল হওয়ার জন্য কিছু কোয়ালিফিকেশনের প্রয়োজন হয়। যেমন 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, একটা পিএইচডি ডিগ্রি থাকতে হবে, নিদেন পক্ষে একটা মাস্টার ডিগ্রি থাকতে হবে। আর শুভেন্দু অধিকারী একের পর এক এই ধরনের ডিগ্রিগুলো অর্জন করছে সৌজন্যে তৃণমূল কংগ্রেস, কারণ তারা ধরেই নিয়েছে যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী সময়ে বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছেন। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়ে তিনি যদি পিএইচডি মানে মাস্টার ডিগ্রি করে থাকেন, তাহলে নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীর ওপর বারুইপুরে হামলা, তারপরে কুচবিহারে হামলা, এই ঘটনাগুলো শুভেন্দু অধিকারীকে একটা একটা করে পিএইচডির মানে রাজনীতিতে মুখ্যমন্ত্রী পদে বসার জন্য পিএইচডির একটা একটা থিসিস পাবলিশ হিসাবে ধরতে পারেন। খুব শীঘ্রই শুভেন্দু অধিকারীকে তৃণমূলের সৌজন্যে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী পদে দেখবেন আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। তবে আমি এইখানে দাঁড়িয়ে আপনাদের সামনে শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শোনাবো। শুভেন্দু অধিকারী মারাত্মক দাবি করেছেন। তিনি দাবি করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নাকি, তিনি অবশ্য সম্ভবত অন্য কোনো শব্দ ভাইপো বা কিছু ব্যবহার করেছেন, আমি শোনাবো, এবং সেখানকার কিছু পুলিশ অফিসারদের নাম করেছেন, উদয়ন গুহর নাম করেছেন। এদের নেতৃত্বে নাকি তার উপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে। উদয়ন গুহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি গতকাল মানে ঘটার একদিন আগে ক্যামাক স্ট্রিটে গিয়ে দেখা করে সেখানে পূর্ব পরিকল্পনা সেরেছিলেন বলে শুভেন্দু অধিকারী মারাত্মক দাবি করেছেন। আমি সেই দাবিটা ভেরিফাই করেছি। ভেরিফাইয়ে কি রেজাল্ট পেলাম দেখাবো, তার আগে শুভেন্দু অধিকারীর এই ছোট্ট বক্তব্য শুনুন। वहां जानलेवा हमला किया। यस्टरडे ममता बनर्जी का भतीजा अभिषेक बनर्जी का सास कुचबिहार का नोटोरियस क्रिमिनल उदयन गुहा और वहां का डिस्ट्रिक्ट प्रेसिडेंट मीटिंग करके सब तैयारी किया, और जो 1500 क्रिमिनल को ये लोग यूज किया, इसमें 80% बांग्लादेशी मुसलमान और रोहिंग्या था। শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য। শুভেন্দু অধিকারী কিছু স্পেসিফিক নাম করলেন। আমাদের কাছে কোনো তথ্য নেই কে দোষী বা কে নির্দোষ, এটা পুলিশ বিচার করবে। বিচার করা উচিত কলকাতা হাইকোর্টের, যে কলকাতা হাইকোর্টের অনুমতি ক্রমে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। আজকে শুভেন্দু অধিকারীর উপর এই হামলার পর কলকাতা হাইকোর্ট নীরবে কি বসে থাকবে? তাহলে মানুষের উপর হাইকোর্টের আর আস্থা কি আসবে? কলকাতা হাইকোর্ট কি স্বতঃপ্রণোদিতভাবে কোনো ব্যবস্থা নিতে পারে না? যে শুভেন্দু অধিকারীকে পারমিশন দেওয়া সত্ত্বেও কেন পুলিশ নিরাপত্তা দিতে পারলো না, সেই প্রশ্নের জন্য পুলিশের কোনো পানিশমেন্ট আমাদের ন্যায়ালয় থেকে আসবে না? জানি না, এর উত্তর হয়তো সময়ের কোলে লুকিয়ে রয়েছে। কিন্তু আমি আপনাদের সামনে যে তথ্য দিলাম, আমি এই ছবিগুলো পেলাম উদয়ন গুহর প্রোফাইল থেকে, যেখানে শুভেন্দু অধিকারীর তথ্য মানে কিছুটা মিলছে। যে আমি এই উদয়ন গুহর প্রোফাইলটা চেক করেছিলাম 5ই আগস্ট। তিনি লিখেছেন ইয়েস্টারডে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিছু ছবি দিয়েছেন। এরপরে 2-2 4 করার দায়িত্বটা আপনার। 2-2 কখনো কখনো 5ও হতে পারে, 3ও হতে পারে, আমি বলতে পারবো না। আপনারা শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটার সঙ্গে মিল পাচ্ছেন কি পাচ্ছেন না, এটা আপনারা দেখবেন, পুলিশ দেখবে, অন্যান্য ব্যক্তিরা দেখবেন। যাই হোক, এইখানটাই আমি আরো একটা ভিডিও আপনাদের সামনে দেখাবো। এই ভিডিওটা হচ্ছে, আমি যেমন আপনাদের বললাম এটা পূর্ব পরিকল্পিত ঘটনা, তেমনি আবার শুভেন্দু অধিকারী যাওয়ার আগে দেখুন আপনারা একজন ব্যক্তিকে কনভয়ের আগে, সম্ভবত ঘটনা ঘটার আগে ধরে বললেন, দেখুন এ হচ্ছে সিভিক পুলিশ, কি ড্রেস পরে আছে দেখুন, এ হচ্ছে সিভিক পুলিশ। শুভেন্দু অধিকারীর কনভয়ের ছবি তুলছিলেন, ভিডিও তুলছিলেন। তিনি কি তাহলে লিয়াজও করছিলেন যে শুভেন্দু অধিকারীর কনভয় এখন কোথায় রয়েছে? এরকম কি তাহলে অনেক সিভিক পুলিশ নর্মাল ড্রেসে কি দাঁড়িয়েছিলেন যে কোথায় শুভেন্দু অধিকারী রয়েছেন তার আপডেটটা তুলে দেওয়ার জন্য? দেখুন শুভেন্দু অধিকারীর এই ভিডিওটি একবার প্রত্যক্ষ করুন। মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার
আমি শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগরায়, এর ছবি তুলছিল, এর পোশাক দেখুন। কলকাতা হাইকোর্ট বলেছে সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে। এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। বলেন নাম, বলেন না ভাই। স্যার আমি ভুলে গেছি স্যার। হ্যাঁ বলেন নাম বলুন। ভুলে গেছি, ভুলে গেছি। হাইকোর্ট বলেছে, আরে আমার পা ধরবেন কেন? ভুলে গেছি। আপনি বলেন নাম বলুন। ভুল হয়ে গেছে। এটা পোশাক। ভুলে গেছি স্যার। টাকা তুলে দেন তো পুলিশগুলোকে, স্যার, আর ওরা ভুল হয়ে ভাইপোকে গেছে। পাঠায়। স্যার ভুল হয়ে গেছে। আপনাদের বেশি দিন না, চিরদিন কাহারও সমান নাই যায়। ভুলে গেছে স্যার। বলো বলো। ভুলে গেছে স্যার। এই হচ্ছে সিভিক পাঠাবেন না। ভলেন্টিয়ার। মাল তোলো, আমি আর আইসির কাছে জমা করো, ভুলে গেছি। আর ভাইপোর কাছে পাঠাও। দেখুন পোশাক ভুলে দেখুন, গেছি। সব মোড়ে দাঁড় করিয়ে রেখেছে মমতা। ভুলে গেছি স্যার। আমি আর সব মোড়ে একটা করে দাঁড় করিয়ে। দেখলেন ভিডিওটি? এখন ছেড়ে দেমা কেঁদেবাচি করে হাতে পায়ে ধরছে। ভাবতে পারেন এরা নাকি সিভিক। এদের ওপর কলকাতা হাইকোর্টের একটা স্পষ্ট নির্দেশিকা রয়েছে এরা কি করতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারী অভিযোগ করলেন তিনি, এই ব্যক্তিটি শুভেন্দু অধিকারী ছবি তুলছিলেন, কনভয়ের ছবি তুলছিলেন। ছবি তুলে কাকে পাঠাচ্ছিলেন? ইনি কি একা, না এই ধরনের আরো অনেকে ছিলেন? এইটা যদি বর্তমান পরিস্থিতি হয়, নির্বাচন এখনো 8 থেকে 10 মাস দূরে রয়েছে, এসআইআর প্রক্রিয়া শুরু পর্যন্ত হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক রাজনৈতিক বক্তব্য উচ্চ গ্রামে বলছেন যে 2 লক্ষ ছেড়ে দিন, 50 লক্ষ ছেড়ে দিন, 2টি লোকের নাম বাদ দিলে আমরা দেখিয়ে দেব রাজনৈতিক নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে বলেছিলেন, মনে আছে আপনাদের? বিধানসভার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এখনই এরকম করছেন, আমি যদি একটু মানে অন্যরা যদি নেমে যায় রাস্তায় তাহলে কি করবেন? কি সেদিনকে বলেছিলেন মনে আছে? এক্স্যাক্টলি আমি ওই কথাটা কোট করলাম না, কিন্তু এই ধরনের কথা বলেছিলেন মনে রয়েছে। কাজেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর চেয়ারে যতই আপনারা, আমি যেমন বললাম যে তিনি অনেকটা এগিয়েছে, কিন্তু বাংলার রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে এমন, শুভেন্দু অধিকারী যতই ওর কাছে যাক না কেন, ওই চেয়ারে বসার জন্য এখনো তাকে অনেক রাজনৈতিক মূল্য চোকাতে হতে পারে। পশ্চিমবঙ্গের সংস্কৃতি বলে যে আরো অনেক কিছু মূল্য চোকাতে হলেও হতে পারে, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দাম দিয়েই ওই ক্ষমতায় আসতে হয়েছে। তিনি বলেছিলেন অবশ্য বদলা নয় বদল চায়, কিন্তু আলটিমেটলি তিনি কর্মক্ষেত্রে বা রাজনৈতিক ক্ষেত্রে সেটা মানেননি, এবং তার হাতে নাতে প্রমাণ, আর প্রমাণটা তীব্র থেকে তীব্রতর হবে। আমার কথাটা মিলিয়ে নেবেন, যত তৃণমূল কংগ্রেসের মাটি আলগা হয়ে যাবে, বিশেষ করে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন যদি হয়ে যায়, তত দেখবেন এই ধরনের ঘটনাগুলো কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে। শুভেন্দু অধিকারীর ওপর এই আক্রমণ একটা নয়, আমরা আশঙ্কা করছি এই ধরনের ঘটনা আবারও হলে অবাক হবার কিছু থাকবে না। তার কারণ এই ঘটনায়, এই আক্রমণের জন্য আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা অন্তত কোনো রকমের বক্তব্য শুনিনি যে তাদের গাফিলতি ছিল, তারা চেষ্টা করে পারেনি, তাদের ইন্টেলিজেন্স ফেলিওর ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবেও বলেননি সৌজন্যের রাজনীতি করতে গিয়ে যে এটা ঠিক হলো না। যাই হোক, পশ্চিমবঙ্গের জনতা জনার্দন আপনারা সবই প্রত্যক্ষ করছেন, যে কোনো দলের প্রতি আপনাদের সমর্থন থাকতে পারে, কিন্তু একটা রাজনৈতিক বিরোধী দলের নেতা তিনি কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো মাত্র তাকে নিয়ে 5 জন একজন পুলিশ আধিকারিকের সঙ্গে দেখা করতে গেলে যদি এইভাবে আক্রান্ত হয় ভোটের প্রায় 1 বছর আগে, তাহলে সেই রাজনৈতিক দল যারা ক্ষমতায় রয়েছে তারা কতটা ক্ষমতা পিপাসু, তারা ক্ষমতা চলে যাওয়ার কোনো ইঙ্গিত পেলে আরো কি ঘটনা ঘটাতে পারে সেই রাজনৈতিক দলের আশ্রিত দুষ্কৃতীরা, সেটা একটু চিন্তা করলেই গা দিয়ে হিমেল স্রোত বয়ে যায়। আপনাদের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।